হ্যালো। অ্যাকচুয়ালি আমি আমি না কোনো বই খুঁজে পাচ্ছি না। টোটালটাই মিসপ্লেস হয়ে গেছে। তার মধ্যে আমার হয়েছে শাঁখের করাত। হ্যাঁ, আপনাদেরকে মানে নিজের হাসি পাচ্ছে। আমার হাজব্যান্ড জাস্ট অফিস থেকে ফিরেছে, বাট ওকে বসিয়ে রেখে আমি ভিডিও করছি। তো জানি না ভিডিওটা ঠিকঠাক করতে পারবো কিনা, কারণ আমার এক নম্বর হচ্ছে আমার সামনে কাউকে দেখলে হাসি পায়। হ্যাঁ, তো আমার হাসি পাচ্ছে, ওটা একটা মেন প্রবলেম। তারপর আমি বানিয়ে গল্প বলবো। আর অ্যাকচুয়ালি বানিয়ে নয়, এটা একটা বিক্ষিপ্ত গল্প বলতে পারেন, কারণ এটা এটা সত্যি ঘটনা, আমার লাইফের সত্যি ঘটনা, মানে আমার এক্সপিরিয়েন্স করা সত্যি ঘটনা, কিন্তু বিক্ষিপ্তভাবে। তো এটা তো কোথাও লিখিনি আমি, তো বলতে গেলে কোনো কোনো জায়গায় আটকাবো। তার মধ্যে তো আমার হাজব্যান্ড রয়েছেই, সোনায় সোহাগা আর কি, উনিও হাসবেন আমার সাথে আমি হাসলে। তো তারপরে আমি কতখানি বলতে পারবো জানি না, ওদিকে আমার ছেলে চেঁচাচ্ছে। তো যদি কোনো আওয়াজ বা ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী আগে থেকেই। যাকে আমি স্টোরিটা আজকের কিছুটা আপনাদেরকে বলার চেষ্টা করছি। মানে এটা একটা বিক্ষিপ্ত ঘটনা আর কি, মানে আমার লাইফে অনেক সময় অনেক কিছু ঘটেছে। তার মধ্যে অবশ্যই কিছু প্যারানর্মাল তো এক্সপিরিয়েন্স বটেই। হ্যাঁ, সেটা কিছুটা আমার ক্ষেত্রে, কিছুটা আমার বাবা মায়ের ক্ষেত্রে, কিছুটা আমার বাড়ির লোকজনের ক্ষেত্রে, কারণ আমাদের একান্নবর্তী পরিবার। আমাদের বলতে পারেন জমিদারি পরিবার বা জমিদার বংশ পরম্পরা। তো ওই 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 জনরাতেই আমি যাচ্ছি না, আমি সেটা অন্য কোনো সময় আমি বলবো। কিন্তু আমার যখন আমি যখন ছোট, তখন আমার লাইফের কিছু এক্সপিরিয়েন্স রয়েছে, বা আমার বাবা মায়ের থেকে শোনা। হয়তো আমি অতটা তখন ওয়াকিবহাল ছিলাম না, কারণ আমি তখন খুবই ছোট, আমার অতখানি বোঝার মতো ক্ষমতাও হয়নি। কিছু আমার গল্প শোনা, কিছু আমার বাবা মায়ের থেকে, আমার বাবা মায়ের এক্সপিরিয়েন্স, আমার দাদু দিদার এক্সপিরিয়েন্স, দাদু ঠাকুমার এক্সপিরিয়েন্স যাই বলেন। তো তার মধ্যে যে প্রথম ঘটনাটি আমি বলছি, এটা আমার একদম আমার বাপ্পার সরি, আমি আমি জানি যে জনরাতে আমি যাচ্ছি, তাতে হাসিটা ওই ফরগেট অ্যাবাউট দ্যাট, যে আমি আমি যে বললাম আমার হাজব্যান্ড কিছু না কিছু করতে থাকে, তো ওকে দেখে আমি হাসতে থাকি। হ্যাঁ, সো আপনারা কিছু মনে করবেন না, আমি যদি হেসে ফেলি তাহলে জানবেন ওর জন্যই হাসছি। সো প্লিজ পার্ডন মি ফর দ্যাট। যাকে যে জনরায় আমি ঢুকছিলাম, আমি এটা কিছুটা সিরিয়াস বলতে পারেন। সো আমি আমি চেষ্টা করছি ওই ওই সময়টাকে আমার মাথায় রেখে বলার। হ্যাঁ, জাস্ট গল্পের ছলে। আজকে আমি গল্প বলতে গল্পটা পড়লাম না, কিন্তু নিজের লাইফের কিছু বিয়ার্ড শোনা গল্প বা এক্সপিরিয়েন্স বা প্যারানর্মাল সেন্স করেছে যেগুলো, সেগুলো আমি শুনেছি, বা দাদা যেগুলো নিজে দেখেছি, তার মধ্যে কিছু কিছু বলার চেষ্টা করছি। সবটা তো এক গল্পে কভার করা সম্ভব না। যাকে যেটা আমি প্রথম বলছি সেটা হচ্ছে আমার দাদু দাদু যখন মারা যায়, বিক্ষিপ্ত ঘটনা এটা আমার, মানে সবই বিক্ষিপ্ত ঘটনা। আমার দাদু যখন মারা যায়, দাদু অর্থে আমার বাবার বাবা যখন মারা যান, তো আমাদের ব্রাহ্মণ বাড়ি, ব্রাহ্মণ বাড়িতে আমরা আমাদের যেহেতু একান্নবর্তী পরিবার, আমাদের পিসি, কাকা, জ্যাঠা, মানে বাবার পিসি, মানে সব একসাথে এক বাড়িতে যাতায়াত, থাকা, খাওয়া একসাথে, সব এগুলো চলতো আমাদের ছোটবেলা থেকে। আমি হয়তো খুব ছোট বয়সে কিছুটা পেয়েছি, বাট বাট ততটা এক্সপিরিয়েন্স করতে পারিনি যতটা আমার বাবা এক্সপিরিয়েন্স করতে পেরেছে।
সো আমার দাদু যখন মারা যায় তখন আমি খুব ছোট, তখন আমার মেবি মেবি 10 মাস এরম কিছু বয়স হবে মেবি। তো আমার তখন কিছু মানে সেরমভাবে কিছু মনে পড়া বা সেই জায়গাটাই তৈরি হয়নি আমার। কিন্তু আমার মায়ের মুখে যেটা শোনা পরে, মানে এটা আমার বাবার এক্সপিরিয়েন্স, কিন্তু শুনেছি আমি আমার মায়ের মুখ থেকে। আমার দাদু যখন মারা যায় তখন আমার দাদু যেহেতু ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন, উনি খুব ভালো পুজো আচ্ছা করতে পারতেন এবং আমাদের বাড়িতে স্বয়ম্ভু শিব মন্দির রয়েছে। তো বুঝতেই পারছেন যে একটা সকাল বিকেলে আমাদের একটা পুজোর আবহাওয়া সবসময় থাকে, পুজোর আমাদের একটা পালা পড়ে প্রত্যেকে। তো আমাদের বাড়িতে পুজোটা হয় সকাল বিকেল, আমাদের ঠাকুরকে শয়ন দেয়া থেকে আরম্ভ করে, ঠাকুরকে পুজো করা থেকে আরম্ভ করে, খাবার দেয়া থেকে, মানে ওই ভোগ নিবেদন থেকে শুরু করে এই সমস্ত জিনিসগুলো তো থাকেই। এবং তাছাড়া যেগুলো বিশেষ বিশেষ উপলক্ষ, যে বিশেষ বিশেষ যেগুলো অনুষ্ঠান, মানে যেমন ধরুন শিবরাত্রি, তারপরে নীলষষ্ঠী, এইসব দিনে আমাদের বাড়িতে ভীষণ ভিড় হয়। এবং আমাদের বাড়িটি আমাদের ওই তল্লাটের মধ্যে প্রায় মানে বহু পুরনো আর কি, সবাই চেনেন। হ্যাঁ, যেহেতু আমাদের কিছু ব্যাকগ্রাউন্ডও ছিল সেই জন্য অনেকেই চেনেন আমাদের বাড়ি। সেই জন্য আমি সেই অর্থে আমাদের বাড়ির সব কিছু তো রিভিল করতে পারবো না একটা ডিজিটাল প্ল্যাটফর্মে। সো প্রায় 400-450 বছরের পুরনো। এখন কিছু অংশ নতুন করে কনস্ট্রাকশন করা হয়েছে আমাদের, যেরকম পার্টিশনের পর হয়। হ্যাঁ, সো কিন্তু তখনও পার্টিশন হয়নি, মানে আমাদের মোটামুটি অনুষ্ঠানে রান্নাবান্না হয়তো কিছুটা আলাদা হতো, অনুষ্ঠানে হয়তো সব জায়গায় একসাথে সবাই মিলে বসে খেতাম, বা আমাদের বিরাট ঠাকুর দালান ছিল, সেখানে একটা সময় দুর্গা পুজো হতো, কালী পুজো হতো, বিভিন্ন রকমের পুজো, যাবতীয় যত 12 মাসে 13 পার্বণ বাঙালির হয় সবই হতো আমাদের বাড়িতে। সমস্ত কিছু মানতে হতো এবং ভীষণ কড়া নিয়ম শাসনে মানতে হতো, তার কারণ আমাদের বাড়িতে মেয়েদের জুতো পরার কোনো রকমের রীতি ছিল না। আমাদের একটা সময় অবধি আমার ঠাকুমারা বলতেন, সেই সময় অবধি তাদের খালি পায়ে বাড়ির ভেতরে ঢুকলো মানে তাদের খালি পায়ে হাঁটতে হবে, এবং বাড়ির বাইরে গেলেও মেয়েরা জুতো পরতে পারবে না। এবং খুব গোড়া ব্রাহ্মণ ফ্যামিলি যেরকম হয় ওরকম অর্থোডক্স ফ্যামিলি ছিল আমাদের। এবং মেয়েরা ঠাকুরের ছাদে উঠবে না, এই ধরনের বিভিন্ন নিয়ম ছিল আমাদের বাড়িতে। তো যেহেতু ওই ধরনের, সেই জন্য খুব আগেকার দিনে যেরকম হতো না যে আমরা বলতাম যে ব্রাহ্মণ যারা খুব মানে প্রভাবশালী ব্রাহ্মণ, তারা মারা যাওয়ার পর বেশ জানান দিয়ে যায় যে তারা আছে। আমার দাদু যখন মারা যায় তারপরে হঠাৎই আমার বাবা যখন ওই কাজের আগে যখন নিমন্ত্রণের একটা ব্যাপার থাকে, আমার বাবা যেরকম তখনকার দিনে, আজকাল হয়তো অনেকে করেন না কিন্তু আমাদের বাড়িতে এখনও জিনিসটা রয়েছে, আমার বাবা ওই বিচুলির ওপর বিছানা করে শুতেন। ওই যে মরার পরে যে আসন নিতে হয় সেটিকে কোমরে নিয়ে, লোহার চাবি নিয়ে, পৈতে ধুতি যেগুলো পরে আর কি, সমস্ত কিছু মেনে লোকের বাড়িতে, মানে আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে বা যাদের পাড়া প্রতিবেশী তাদের বাড়িতে নিমন্ত্রণ করতে যাচ্ছিলেন। তার সঙ্গে একজন ছিল, কিন্তু হঠাৎই বাপির নাকি যেতে যেতে যে উত্তরীয়টা গায়ে থাকে, সেই উত্তরীয়তে উইদাউট নো ওয়্যার নো রিজন আমার বাপি স্মোক সেই মুহূর্তে করছিলেন না। তো কোথা থেকে জানি না বাপির উত্তরীয়তে হঠাৎ করে আগুন লেগে যায় এবং দাউ দাউ করে সেই উত্তরীয়টি জ্বলতে থাকে। এবং আমার এবং পিছন থেকে যে বাপির সঙ্গে ছিলেন, হ্যাঁ, বা আশপাশে যারা ছিলেন তারা আগুন আগুন বলে চিৎকার করতে থাকে, কিন্তু বাপির এতটুকুনি গায়ে আঁচ লাগে না। মানে বাপির কোনো অংশ, পিঠের কোনো অংশ পুড়ে যাওয়া বা ছ্যাঁকা লাগা কিচ্ছু হয়নি, শুধু উত্তরীয়টি পুড়েছে। এবং যেই বুঝতে পারে বাপি গা থেকে ওটি ঝেড়ে ফেলে দেয় নিচে, হ্যাঁ, কিন্তু ওইটা দাউ দাউ করে পুরো জ্বলে গিয়েছিল। এটি একটা ঘটনা।
এটার কিন্তু কোনো রকমের এক্সপ্লেনেশন নেই। এটা পারলৌকিক বা পারলৌকিক না, সরি, অলৌকিক ঘটনা ছাড়া আমার কাছে আর এটার কোনো ব্যাখ্যা নেই। এবং তারপরে যেটি হলো সেটি হচ্ছে তার ঠিক আমার দাদু কাজটা মিটেছে তার ঠিক কিছুদিন পর আমার মা, আমাদের তখন ওই জয়েন্ট যেরকম ওয়াশরুম হয় সেরকম ছিল। আমার মা ওয়াশরুমে গিয়েছিলেন। তো আমাদের ওই ওয়াশরুমের ঠিক লাগোয়া একটা তখন হতো না সেই সিএমডির ওয়াশরুম হতো, সো ওই রকম একটা ছিল। এবং একটা তখন পাতকুয়োটা ঠিক ছিল না আমাদের, তো ওটা পরে হয় আমাদের বাড়িতে, টিউবওয়েল, পাতকুয়ো এই জিনিসগুলো পরে হয়। তখন আমি খুব ছোট, যেরকম আপনাদেরকে বললাম। তো একটি বেল গাছ ছিল এবং রাত্রিবেলা আমার মা বলতো, হ্যাঁ, অনেক রাত্রে, মানে আমার মায়ের তখন সেই সময় একটু আপসেট স্টামাকের একটু প্রবলেম ছিল। সো ওয়াশরুম গিয়েছিল। তো হঠাৎ রাত্রিবেলা যখন ওয়াশরুমে এসে বসা, ওই বেল গাছে প্রচণ্ড সনসন করে হাওয়া দিচ্ছে এবং বেল গাছের ডাল রীতিমতো নড়ছে। আর মানে হাওয়া নেই, মানে হাওয়া বইছে না, কিন্তু বেল গাছ নড়ছে এবং একটা বিচ্ছিরি একটা সনসন করে আওয়াজ হচ্ছে, মানে রীতিমতো গায়ে শিহরণ জাগানোর মতো। হ্যাঁ, এবং আমি তো তখন ঘুমোচ্ছি, আমি জানি না। আমার পিসি ছিলেন বাইরে, আমাদের একটি সিঁড়ি রয়েছে, সেই সিঁড়িতে বসেছিলেন এবং মা বলতো তখন বেশ রীতিমতো গা ছমছম করতো, গা ছমছমে একটা পরিবেশ ভাব এবং চারপাশ নিস্তব্ধ। তখন প্রায় রাত্রির 2-2:30 বাজে। হ্যাঁ, এবং আমাদের বাড়িটি অনেক বড় লম্বা, মানে বাড়ির এপাশে ওপাশে আমাদের প্রচুর জমি ছিল, যেগুলি এখন নেই। আমরা সবই সোল্ড আউট হয়ে গেছে। সো সেখানে একটি পুকুর ছিল। হ্যাঁ, তো বাগান ছিল আমাদের বাড়ির পাশে, বিরাট বড় বাগান ছিল। সেখানে কোনো বাড়ি ছিল না, সেখানে শিয়াল ডাকতো মাঝরাত্রে বা একটু সন্ধে হয়ে গেলে। এবং আমাদের বাড়ির পরে আমার জ্ঞানত অবস্থাতেও আমি দেখেছি শুধু বাগান, শুধু, মানে কেউ থাকতো না, মানে প্রচণ্ড ঘন বাগান। হ্যাঁ, এবং সেটি একটি ডাক্তারের প্রপার্টি। সেখানেও এখন প্রচুর বাড়িঘরদোর হয়ে গেছে, এখন সেই পরিবেশটাই পাল্টে গেছে। সো এটা একটা হলো। তারপরে হলো যেটা, ওই আওয়াজ হলো ওরকম একটা শিউরানি একটা রোজই লাগতো মায়ের। তো হঠাৎ করে একদিন মা আমার মাকে এই রুম থেকে উঠোন পেরিয়ে ওই রুমে যেতে হতো রান্না করতে। আগেকার দিনে যেরকম ছিল উনুন, কয়লা ভাঙা, তখন তো গ্যাসের এত বন্দোবস্ত ছিল না, আর এত সুবন্দোবস্ত ছিল না। তো আমার মা ওই কয়লা ভেঙে ওই যে উনুনে আঁচটা দিয়ে এসেছে, আমার মা রান্না করতে যাবে। তো সেই মুহূর্তে আমি আমার মায়ের কোলে ছিলাম। হ্যাঁ, আমি জানি না, হয়তো ভগবানের কৃপা বলতে পারেন, আমি আমার মায়ের কোলে ছিলাম। আমার মা পায়ে একটি স্যান্ডেল ছিল। হ্যাঁ, এবং উঠোনে কোনো রকমের কাদা বা কিছু ছিল না, ওটা আমাদের রেগুলারের যাতায়াতের পথ। এটা সিঁড়ি দিয়ে আমরা নেবে এপার, মানে এই দিকের ঘর থেকে ওই উঠোন পেরিয়ে ওই দিকের ঘরে যেতাম সকালবেলা, দিনের বেলা। আমার মা আমাকে নিয়ে যেতে গিয়ে এমনভাবে পড়লেন যে আমি আমার মায়ের কোলে বসা, আমার কিচ্ছু হয়নি, আমি আমার মায়ের কোলের ওপর বসে পড়েছি। আমার মা পড়ে গেছেন, আমি আমার মায়ের কোলের ওপর ছোট বাচ্চা মানুষ বসে আছি, কিছু বুঝতে পারছি না। সেই হয় না বেবি স্ক্রল, ওরম করে হামাগুড়ি দিয়ে মায়ের কোলের ওপর গিয়ে বসে পড়েছি। এবার আমার মা পড়ে গেছে, পড়ে গিয়ে আমার মায়ের পাটি স্ট্রেট হয়ে গেছে, আমার মা পানি উঠতে পারছেন না। তারপরে জানা গেল আমার মায়ের পায়ের যে মোটা হাড় রয়েছে, মানে যে মেন স্ট্রেট হাড়টা রয়েছে, সেটি ভেঙে গিয়ে একটি হাড়ের পাশে আরেকটি হাড় বেঁকে ঢুকে গেছে। সো সেটা নিয়ে আমার মাকে প্রায় 1 ইয়ার বিছানায় ছিলেন, তিনি ভুগতে হয়েছিল, তারপর অপারেট করে পা ঠিক করতে হয়। সো এই হচ্ছে আমার দাদুর মরার পরে 2টি ঘটনা। আজকে এই বলে শেষ করছি, আবার পরের দিন 2টি সত্যিকারের ঘটনা নিয়ে আসবো। আপনারা জানাবেন আমাকে। এটি আমার কাছে এটির কোনো ব্যাখ্যা নেই, এটি কি অতি
অতিলৌকিক ঘটনা নাকি কি বলবো, প্যারানর্মাল কিছু, নাকি নাকি এর সঙ্গে প্যারানর্মাল ছাড়া আমার আর অন্য কিছু মাথায় আসছে না। তার কারণ পরপর দাদুর মারা যাওয়ার পরপর যখন এই ঘটনাগুলো হয়, মানুষ যখন ওই ধুয়ে ধুয়ে চার করে, তখন এগুলোই মাথায় আসে। আমার মনে হলো যে এগুলো কিছুটা মানে ওই যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়া, ওই জিনিসটা হয়তো হয়েছিল তখন। সো আজকে এই পর্যন্তই। কীরকম লাগলো জানাবেন, পরের দিন আবার ঘটনা নিয়ে চলে আসবো।